আজকের একটি বিশেষ মুহূর্তে যখন সারা জাতি একটা চরম সংকটময় সময় আমরা অতিক্রম করছি, সারা দেশের মানুষ যখন উদ্বিগ্ন, একটা উৎকণ্ঠার মধ্যে দিয়ে আমরা আমাদের সময় পার করছি, এইরকম একটি সময়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2008 সালে নির্বাচনের সময় যে স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানকে বুকে ধারণ করে আমরা এখনো মাঠে রয়েছি। তারই অংশ হিসাবে আজকে কে এম রকিবুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের দোষরদের বিচারের দাবিতে আজকে যে সমাবেশের আয়োজন করা হয়েছে আমাদের এই প্রেস ক্লাবের চত্বরের সামনেই, এই সমাবেশের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদ্য মাননীয় ভাইস চেয়ারম্যান সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু ভাই, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ ভাই, এখানে সাবেক এমপি লিঙ্কন, এখানে আমাদের জাগপা প্রধান ছেলে রাশেদ প্রধান, সাবেক ছাত্রনেত্রী রুমা ফারুক রহমান সহ আমার প্রিয় গণমাধ্যমের সাংবাদিক ভাই এবং বন্ধুরা, আমি উদ্বেগ এবং উৎকণ্ঠার কথা কেন বলেছি? গতকালকে প্রায় সরকারের দায়িত্ব নেওয়ার 6 মাস পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের যিনি গুম এবং খুনের বিচারপতি হত্যাকাণ্ডের হুকুমদাতা, তারই একটি অন্যতম নিদর্শন আয়নাঘর পরিদর্শনে গিয়েছিলেন। আয়নাঘর পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের যে চিত্র ফুটে উঠেছে, আমার এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে। গণমাধ্যমের কাছেই আমার প্রশ্ন, আমি এই প্রশ্নটি আমাদের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশের মানুষ গত 15 বছর ভারতের গোলাম, ভারতের তাবেদার, ভারতের দোসর, বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করেছে, তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোন অপকর্ম নাই যারা করে নাই। তারই একটা অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর। সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি সেটা উদ্বিগ্ন। কিন্তু আমার প্রশ্ন যে 6 মাস পরে কেন, 6 মাস পরে কেন এই পরিদর্শন? এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই? যারা গত 15 বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে, দাবি জানিয়ে আসছে, তাদের স্বজনদের ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছে, তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই? এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে 6 মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন? এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করেছে? আয়নাঘরগুলি আলামত কারা নষ্ট করেছে? এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে, এই সরকারকে দিতে হবে। এই কারণেই সরকার আজকে বিভিন্ন উইন্ডো খুলেছে, জানালা খুলেছে। তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি উদ্বিগ্ন। আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি, সেই নির্বাচনী এলাকায়, সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে। সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ হত্যাকাণ্ডের তাদের স্বজনদেরকে আমরা কোন আইনি সহায়তা দিতে পারি নাই। তাহলে সরকার 6 মাসে কি কাজ করেছেন? জাতিকে উত্তর দিতে হবে। আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশে অবিলম্বে নির্বাচন দিতে হবে? আমরা নির্বাচন চাইলেই আমাদেরকে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিএনপি গত 15 বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে, কোন দল এই স্যাক্রিফাইস করেছে?
কোন দল এই স্যাক্রিফাইস করেছে? আমরা নির্বাচন বর্জন করেছি, আমাদের শত শত নেতা কর্মী গুমের শিকার হয়েছে, আমাদের শত শত নেতা কর্মী বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এলে অসত্য। আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে উনি সংস্কারের কথা বলছেন। সংস্কার করেন, আপত্তি নাই, কিন্তু আজকে 6 মাসে জাতির কাছে জবাব দিতে হবে যে এখনো কেন এই আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তবিয়তে চাকরিতে রয়েছে। এখানে শেখ হাসিনার এবং তার দোষরদের বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত, যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগীতে নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান, প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান রয়েছে। তারা তাদের পোশাক পরিবর্তন করেছে, এটি যুগে যুগে হয়ে এসেছে। যখনই ক্ষমতার পট পরিবর্তন হয় ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে, তারা তাদের আর বিচার এই দেশে হয় না। যে কারণে বাংলাদেশ গত 50 বছরও পরিবর্তন হয়নি। আমরা মনে করেছিলাম এই জুলাই জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমাদের সামনে রাখাবেন, কিন্তু 6 মাস পার হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিনি রোধ করতে পারছেন না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। দেশ সত্যিকার অর্থেই আমি উদ্বিগ্ন এই কারণেই যে আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ গিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। এই অকার্যকর রাষ্ট্রকে করার জন্য ওই আওয়ামী দোসররাই জড়িত রয়েছে, কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান রয়েছে। সচিবালয় বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি? বাংলাদেশে সবচাইতে র্যাব এবং ডিজিএফআই এই গুমের সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআই এর দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি? এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আওয়ামী দোসরদের বিচার চাই। যদি সত্যিকার অর্থেই দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে পারে আমরা এই গত 15 বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে তো নিষিদ্ধ করবেনই, তাদের তো বিচার করবেনই, কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন, তাদের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন। বাংলাদেশের ইতিহাস 71 সালে যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত দিচ্ছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই 71-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই, ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেদিকে তারা এনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। বাংলাদেশে এই যদি আজকের এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে না আসা হয়, আমি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শুধু নয়, আমরা মাঠে নামবো, জাতীয়তাবাদী দল মাঠে নামবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমরা জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে আমরা এরশাদকে দাঁড়িয়েছি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। 15 বছর লড়াই করেছি জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমরা কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই আয়নাঘরের দোষরদের আমরা বিচার করব। আমরা কথা দিচ্ছি যারা গত 15 বছর এদেশের মানুষের জান মাল নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে মেলামেশা করবে, যারা এই পোশাকধারী পরিবর্তনকারীদের সাথে তাদের সাথে উঠা বসা করবে, তাদেরকে আমরা চিহ্নিত করব। আমাদের নেতা তারেক রহমান এই শুরু থেকে বলে আসছে যে বিএনপিতে এই পোশাক পরিবর্তনকারীদের দলে নেওয়া যাবে না, নেওয়া যাবে না, নেওয়া যাবে না। কিন্তু আমরা সেটি হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, কিন্তু আমরা স্পষ্ট বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিকে এদেশের মানুষ তাকিয়ে আছে। প্রফেসর ইউনূসকে আহ্বান জানাবো, নতুন দল ক্ষমতায় থেকে করবেন না,
নতুন দল করার উস্কানি দিবেন না, নতুন দল তৈরি করার উৎসাহ দিবেন না। 111-এর সময় ফখরুদ্দিন মহিউদ্দিনরাও বাংলাদেশে কিংস পার্টি গঠন করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, ব্যর্থ হয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়ন করে গেছে। আমি বিশ্বাস করি আপনি নতুন করে এই ছাত্রদেরকে দিয়ে দল গঠন করতে চাচ্ছেন, অসুবিধার কিছু নাই। জনগণের কাছে গেলে বুঝতে পারবেন যে নির্বাচনে তাদের কি ফলাফল হবে। কিন্তু যদি অতীতের মতো ওই 111-এর মধ্য দিয়ে ফখরুদ্দিন মহিউদ্দিনের মতো ওই 2008 সালে যে সাজানো নির্বাচন করেছিলেন ওই রকম নির্বাচন যদি করতে চান, বিএনপি সহ দেশের জনগণ কিন্তু এই ব্যাপারে সজাগ এবং সতর্ক রয়েছে। আমরা চাই বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত। জনগণ তাদের মতামত সুষ্ঠুভাবে প্রতিফলিত করুক এবং নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি ঘোষণা করবে, তাদের নির্বাচনের সময় তাদের কর্মকাণ্ড ঘোষণা করবে। তার মধ্য দিয়ে আমরা দেশকে পুনর্নির্মাণ করতে চাই। বক্তব্য বাড়াবো না, অনেক বক্তব্য হয়েছে, প্রায় 11টা থেকে মিটিং শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি রকিবুলদেরকে যে এই ধরনের সমাবেশ তো অব্যাহত রাখবে। এই সমাবেশের মধ্য দিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে এবং অবশ্যই আওয়ামী লীগের দোষকদের ব্যাপারে আমাদের কোনো আপোষ নাই, এদেরকে বিচারের আওতায় আনতেই হবে, আনতেই হবে, আনতেই হবে। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।